This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। যত সময় গড়াচ্ছে তত বোঝা যাচ্ছে আঁচ বাড়ছে রাজনীতিতে, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন যে আসছে তা জানান দিচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক শক্তি কাজ করছে, কিন্তু বেশ কিছু রহস্যময় ঘটনাও ঘটছে। একদিকে যখন একটি বিরোধী দল, অর্থাৎ এ রাজ্যের প্রধান বিরোধী দল ছাড়াও যে বিরোধী দলগুলো আছেন তাদের মধ্যে একটি বিরোধী দল তাদের মুখপাত্রে একটি ঘটনাকে যখন বড় করে দেখাচ্ছে, তখন এ রাজ্যের প্রধান বিরোধী দল চুপ করে রয়েছে কেন? অবশ্যই প্রশ্ন তুলতে পারে। প্রশ্ন উঠছে যে যত সময় গড়াচ্ছে ততই কি দুই ভাগে ভাগ করার চেষ্টা চলছে পশ্চিম বাংলার ভোটারদের মধ্যে? তাহলে কার কার সুবিধা? সত্যি কি প্রধান বিরোধী দলের সঙ্গে শাসকের যে লড়াই হচ্ছে সেটা কি দেখানো লড়াই, নাকি সত্যি এর কোনো ধরন সততা আছে? অর্থাৎ সত্যি লড়াইয়ের সততাটা সত্যি রয়েছে? এসব অজস্র প্রশ্ন রয়েছে। কিন্তু বিধানসভার ক্ষেত্রে আমরা জানি যে বিরোধী দলনেতা তাকে সাসপেন্ড করা হয়েছে। আমরা জানি যে যতবার আমরা বিধানসভার দিকে চোখ ফেরাচ্ছি, বিধানসভায় বিরোধী অর্থাৎ এ রাজ্যের প্রধান বিরোধী দল এবং শাসকের লড়াইটা তুঙ্গ মুহূর্তে পৌঁছাচ্ছে, অর্থাৎ একদম তুঙ্গে উঠছে। কিন্তু এসবই কি সত্যি? আজকে এ নিয়ে অবশ্যই আলোচনা করব, নজর রাখবো বিধানসভার ক্ষেত্রে, কারণ প্রতিদিনই বিধানসভায় প্রত্যাশা মতো এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনা মনে করাচ্ছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। কিন্তু সত্যি কি তাই? ভেতরের সত্যিটাও কি তাই? আজকে এসব নিয়ে আলোচনা করব এবং আলোচনাতে আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা চোখ রাখবো। প্রথম অংশে অবশ্যই আমাদের নজর থাকবে বিধানসভার দিকে, আজকে যা ঘটে গেছে এবং তার রাজনৈতিক তাৎপর্য কী, এবং শেষ অংশে আমরা অবশ্যই যাদবপুরে যাব। তার কারণ গোটা পশ্চিমবাংলায় যা ঘটছে, যাদবপুরে এমন কিছু ঘটনা ঘটছে যা ব্যতিক্রমী। অনেকে বলছেন অভয়া থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, কোথাও যেন তারা একটা যোগসূত্র খুঁজে পাচ্ছে। কিন্তু শুধু যাদবপুর বা শুধু রাত দখল করলেই তো হয় না। এর রাজ্যে আদৌ এমন কোনো বিরোধী আছে যারা বুথ দখল, অর্থাৎ কোট আনকোট যে অভিযোগটা ওঠে শাসকের বিরুদ্ধে, সেই বুথ দখল আটকাতে পারবে? এসব নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই এক নজর দেখে নেব আজকে বিধানসভায় কি হয়েছে। বিজেপির বিধায়করা তারা কিন্তু তুমুল বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে রাজ্য বিধানসভার গেটের সামনে, এবং বিধানসভায় নজিরবিহীন একটা ঘটনা যেখানে দেখা গিয়েছে বিজেপির বিধায়কদের, যেখানে তিনজন বিধায়ক অর্থাৎ দীপক বর্মন, তার পাশাপাশি শঙ্কর ঘোষ এবং তার পাশাপাশি মনোজ ওরাও, তিনজনকেই কিন্তু মার্শাল দিয়ে তাদেরকে বাইরে বার করে দেওয়া হয়েছে, যা রাজ্য বিধানসভায় কিন্তু অবশ্যই নজিরবিহীন ঘটনা। মনোজ ওরাও এবং শঙ্কর আমরা এই বলতে দেওয়া হয়নি। তিনি তার সত্যগুলোকে তুলে ধরছিলেন। হিরণ চট্টোপাধ্যায় বর্তমান শাসনকালে যে সমস্ত ভুয়ো রাজ্যের তথ্য, সেই তথ্যগুলো সেই বিধায়করা তুলে ধরছিলেন। কিন্তু যখন আমাদের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সঠিক তথ্য দিয়ে সেগুলোকে বলতে চাই, তাকে বলতে দেওয়া হয়নি, তার মাইককে বন্ধ করে দেওয়া হয়েছিল। মার্শাল দিয়ে বাইরে বার করে দিতে হলো, মার্শাল দিয়ে আজকে বের করেছে। এটা বিধানসভার লজ্জা, আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার লজ্জা যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদেরকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হচ্ছে। বিরোধী শূন্য বিধানসভা চাইছে, প্রত্যেকটা সেশনে বিরোধীদের সাসপেন্ড করা প্রত্যেকটা, কিন্তু তাদেরকে মানুষের যা চাহিদা সেই চাহিদার কথা আমরা বিধানসভায় তুলছি, অথচ তারা আমাদের বলতে দেবে না। বাজেট নিয়ে যেখানে আলোচনা হচ্ছিল, সেই বাজেট আলোচনায় বিজেপি বিধায়ক
হিরণ চট্টোপাধ্যায় তিনি যে সময় বলছিলেন সেই সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ, এবং সেই অভিযোগে শঙ্কর ঘোষ তিনি বারবার কিন্তু স্লোগান দিতে রাখছিলেন বিধানসভার কক্ষের ভেতরে, এবং যেখানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বারবার থামানোর চেষ্টা করেছিলেন বিজেপি বিধায়কদের, কিন্তু কেন হিরণ চট্টোপাধ্যায়ের তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। এবং তারপরেই যেটা অবশ্যই বিধানসভায় নজিরবিহীন ঘটনা, মার্শাল দিয়ে অবশেষে 3 জন বিজেপির বিধায়ককে বার করে দিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদারের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা। এ ঘটনা নিয়ে কি বলছেন স্পিকার অর্থাৎ বিধানসভার অধ্যক্ষ, একবার দেখে নেব। ওনাকে আমি আমন্ত্রণ জানাই বারুইপুরে আসুন, দরকার হলে যদি বলেন আমরা স্টেজ মাইকটাও বেঁধে দেবো ওনার জন্য। লোকজন আজ আনার দায়িত্ব তো আমরা নিতে পারবো না, উনি যদি নন্দীগ্রাম থেকে আনেন তো ভালো হবে। বিধানসভা এমন একটা জায়গা যার মর্যাদা রাখতে হবে, এই মর্যাদা রাখতে জানতে হবে, আইনটা পড়ে জানতে হবে। ওকে আমি স্টপ করেছি, ইরেলেভেন্ট কথা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল। হি ক্যানট ক্রিটিসাইজ দ্য অ্যাক্টস অফ দ্য স্পিকার, দ্যাট টু হি ওয়াজ ডুইং। এবং যার জন্য আমি ওকে বলেছিলাম আপনি থামুন, কিন্তু কোনো থামার তো লক্ষ্য নেই, উল্টো পাল্টা কথা বলছিল। এবং আমাদের রুল 331 অনুযায়ী আমি ওকে স্টপ করে ওর বক্তব্য আমি ওকে বন্ধ করে দিয়েছি। দ্যাট পাওয়ার আই হ্যাভ। এদিকে আরও একটি ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেটি হচ্ছে ফের দল বদলালেন তাপসী মণ্ডল। 26-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে ভাঙন, অনেকে বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক। পূর্ব মেদিনীপুর থেকে পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন তাপসী মণ্ডল এবং অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন তিনি। এর আগে তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান আমাদের মনে আছে, দল বদলেছিলেন। 2020 সালে ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন তাপসী। এরপর হলদিয়ার বিজেপি বিধায়ক হন এবং তৃণমূলে যোগ দিয়ে তাপসী বলেন বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি মানুষের উন্নয়নের জন্যই তার নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করা। সূত্রের খবর 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকেই তাপসী মণ্ডলের সঙ্গে দলের দূরত্ব হচ্ছিল এবং হলদিয়া শ্রমিক সংগঠন নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বিবাদের জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হয়। অনেকে বলছেন যে এতে ভারতীয় জনতা পার্টির ক্ষতি হলো, অনেকে বলছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার ক্ষতি হলো, আবার অনেকে বলছেন না, ক্ষতি কারোরই হয়নি, তার কারণ সেখানে পদ্ম বনাম ঘাসফুলের লড়াই হবে, সুতরাং সেখানে প্রার্থী নিমিত্ত মাত্র। আমরা এ নিয়ে আলোচনা করব, কিন্তু একবার দেখে নেব স্বয়ং শুভেন্দু অধিকারী কি বলছেন, এবং অবশ্যই তার আগে একবার আমরা দেখে নেব, শুনে নেব তাপসী তিনি কি বলছেন। আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে, বিভাজনের রাজনীতি চলছে। কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব। তাপসী মণ্ডল তিনি আপনার হাত ধরে সিপিএম থেকে বিজেপিতে গেছিল, তিনি আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন। এই বিষয়টা আমার কাছে অনেক পুরনো। 1 মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন। অতএব এটা আমাদের কাছে নতুন নয়, আমরা উই নো ইট। উনার জেলা সভাপতির পদ থাকবে না,
তাই তিনি ওই গোল গোল করে বলবেন। সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন, আমরা উই নো ইট ভেরি ওয়েল। আপনাদের শুনিয়ে রাখি, যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না, হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে বাংলা জানতে চায়। বাংলা জানতে চাইতে আমরা বেশ কিছু প্রশ্ন রাখবো, যে প্রশ্ন আমরা আমাদের স্টুডিওতে যারা অতিথি আছেন তাদের কাছে আমরা রাখবো। তারা কি বলেন, কোন দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করছেন তা আমরা দেখব। আমাদের প্রথম প্রশ্ন, বিরোধী দল ভাঙল, আমাদের প্রথম প্রশ্ন, বিরোধী দল ভাঙল না শাসকের মান বাড়ল, কোনটা হলো? কারণ সংখ্যা তো দরকার ছিল না, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন এবার চলে যাই, লড়াইয়ের ময়দানে যুযুধান দুই শিবির, সত্যি কি লড়াইতে সত্যি নেমেছে নাকি এসবই লোক দেখানো? অর্থাৎ এই মেরুকরণের সুবিধা নেওয়ার জন্য দুই দল এখন সাজানো লড়াই দেখাচ্ছে, যে অভিযোগটা বারবার সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে করে। এবং প্রশ্ন 3, মেরুকরণের রাজনীতির এই প্রতিষ্ঠার লড়াই কি তাহলে চলছে? যে কথা আপনাদের বলছিলাম, সিপিএম কংগ্রেস অর্থাৎ অপেক্ষাকৃত এই মুহূর্তে বিধানসভায় যারা শূন্য, কংগ্রেসও শূন্য, একজন ছিলেন নড়বড়ে, তিনি জানেন শাসকের সঙ্গেই আছেন, বায়রন বিশ্বাস। আবার অন্যদিকে আপনারা জানেন যে সিপিএমও শূন্য। সত্যি কি তাহলে মেরুকরণের রাজনীতির প্রতিষ্ঠার লড়াই চলছে? চতুর্থ খুব গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ, ফুলে ফুলে ঢলে ঢলে অথবা লড়াইয়ে, অর্থাৎ কখনো দেখা যায় যে ফুলে ফুলে ঢলে পড়ে বিভিন্ন ইস্যুতে, আবার কখনো লড়াই হয়। এই সবের মধ্যখানে বড্ড বেশি বেমানান লাগছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। সত্যি কি তাই? যাদবপুর কি ব্যতিক্রম? অর্থাৎ যাদবপুরে এমন একটা পরিসর সৃষ্টি হয়েছে যেটা শাসক এবং প্রধান বিরোধী দল ছাড়া একটা তৃতীয় পরিসর তৈরি হয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন সর্বরী মুখোপাধ্যায়, ছোট পর্দা বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। সর্বরী দিয়ে আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অভিজিৎ রায়। অভিজিৎ, আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন রাধা মোহন রায়, আপনারা সবাই জানেন তিনি বিশিষ্ট আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষকও, যদিও দুই রাজনৈতিক বিশ্লেষক ভিন্ন মেরুতে অবস্থান করেন। আমি এবার আমার প্রশ্নতে চলে যাচ্ছি। আমি সর্বরীদি আপনার কাছে যাব। যত সময় গড়াচ্ছে তত আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত জনপ্রতিনিধি একে একে করে তারা চলে যাচ্ছে শাসকে। পাটিগণিতের সহজ হিসেবে বলে যে কোনোভাবেই শাসকের বিধানসভায় একটা সিট বাড়লেও কিছু এসে যায় না এবং অন্তত কিছু কমলেও কিছু এসে যায় না, এতটাই সংখ্যাগরিষ্ঠ এই মুহূর্তে শাসক। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম দল বদল কেন হচ্ছে? মানে এতে বিরোধীদের দল ভাঙছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে এসে হতাশায় ভুগছেন যারা, তারা বেরিয়ে যাচ্ছেন, নাকি শাসকের মান বাড়ছে? আপনারা কিভাবে নিচ্ছেন? তাপসী, আপনারা, আমরা সবাই জানি আজকে তাপসী তিনি আবার দল বদল করেছেন, হলদিয়ার বিধায়ক। আপনি কি চোখে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে মেদ যত কমে তত ভালো শরীরে, স্বাস্থ্যে। আমরা সবসময় জানি না, ডাক্তাররা বলেন যে যত মেদ কমবে তত তরতাজা থাকবে শরীর। ঠিক সেরকমই রাজনৈতিক যে শরীর আর কি, রাজনীতিটাকেও যদি আপনি একটা সুগঠিত শরীর মনে করেন, সেখানেও কিন্তু মেয়েদের কোনো প্রয়োজন নেই। তাই আবার মাঝখান থেকে আপনার কি কথার দরকার? আপনার সময় আপনি বলবেন না, তাহলে আমি বলবোই না, বেরিয়ে চলে যাব। না না, সঞ্চালক ঠিক করবেন, আমি বলবোই না, বেরিয়ে চলে যাব। বলা বন্ধ, বলা বন্ধ। অসভ্যতা চলে, যে দল সে অসভ্যতামি করবে, অসভ্যতামি। আপনি বলবেন, যুক্তি দিয়ে বলবেন। যখন দরকার আমি যাচ্ছি, আপনার কাছে যাচ্ছি, এরপরেই যাচ্ছি, আপনি একদম নোট করে রেখে দিন একদম পয়েন্টে বলবেন। আমার কথা হচ্ছে যে দেখুন, ইনি সিপিএম এ ছিলেন, উনি ব্যক্তি স্বার্থে মানে এসেছিলেন বিজেপিতে, ব্যক্তি স্বার্থেই তৃণমূলে চলে গেছেন।
দলীয়, যখন উনি সিপিএম থেকে এসেছিলেন তখনও না সেই দলের কোনো লাভ বা ক্ষতি হয়েছিল, ইনি এসেছিলেন এবং এখান থেকে যে চলে গেলেন সেখানে এই দলেরও কোনো লাভ বা না, ক্ষতি নেই। কোথাও কি কেন? মনে হচ্ছে সর্বরিদি, কোথাও কি মনে হচ্ছে আদর্শের পরিবর্তন না না, ঘটেছে? দেখুন, আদর্শের এক তো আদর্শগত জায়গা থেকে রাজনীতি হলে সেখানে দল বদলটা খুব খুব বড় রকম কিছু ঘটনা না ঘটলে দল বদল করা যায় না। যে যারা আদর্শের জায়গা থেকে রাজনীতি করেন, আদর্শের জায়গা থেকে সেটা করা যায় না, প্রথম কথা। যদি বড় কোনো ঘটনা ঘটে, যদি বড় কোনো মানবিক পরিবর্তন থেকে দল বদল করা যায় সেটা ছাড়া। আরেকটা কথা বলি, যে যদিও আমরা দেখলাম যে বিরোধী দলনেতা বললেন যে 1 মাস আগে যখন সার্কুলার বেরিয়েছে যে কোনো ভারতীয় জনতা পার্টিতে কোনো এমপি বা এমএলএ সভাপতি হবেন না, তারপরেই এই ভদ্রমহিলার কোথাও একটা শুরু হয়ে গেছে যে তাহলে তো আমি আর জেলা সভাপতি থাকতে পারবো না, অতএব দলে থাকারই দরকার নেই। আমি তারও 3-4 মাস আগে কথা বলছি আপনাকে, তখন আমি শুনেছিলাম, আমি ওনার বিধানসভায় গেছিলাম অন্য একটা কর্মসূচিতে, তখন আমি শুনেছিলাম যে উনি জেলাগুলোতে আসতে পারেন না নিয়মিত, তার কারণ কি হবে, জেলায় গিয়ে জেলার তো গাড়ি পাওয়া যায় না, এরকম একটা ওনার তরফ থেকে এই রকম একটা কথা। এখন দেখুন, ভারতীয় জনতা পার্টিতে রাজনীতি করতে হলে কষ্ট করেই রাজনীতিটা করতে হবে, লড়াই করেই রাজনীতিটা করতে হবে। কারণ এটা তৃণমূল নয় যে পদ পাওয়া, বিধায়ক হওয়া, কাউন্সিলর হওয়া, প্রধান হওয়া মানেই মাল কামানো, এটা তৃণমূল নয়। এই দলে টিকে থাকতে গেলে, এক্সিস্ট করতে গেলে একদম লড়াই করে, একদম পেটে গামছা বেঁধে লড়াই করতে হয়, তবে এই দলে টিকে থাকতে পারবে। তা না হলে পরে যে দলে উনি গেছেন সেখানে প্রচুর মাল কামানোর সুবিধা আছে। আমরা দেখব তাপসীদির এবার অনেকগুলো গাড়ি হবে, আমরা দেখব তাপসীদির হয়তো আরো 4টে জায়গায় 6টা বাড়ি হবে, তাপসীদির হয়তো আরো হোটেল টোটেলও কিনবেন। আমরা ক্রমশ তাপসী মণ্ডলের উত্তর আর্থিক সম্পদের শ্রীবৃদ্ধি আমরা দেখব। অবশ্যই। আমি সর্বরিদি আসছি, উনি গেছেন বলে। সর্বরিদি আমি আপনার কাছে আসছি। আমি একবার রাধা মোহন রায়ের কাছে চলে যাব, বিশিষ্ট আইনজীবী, তবে তিনি একটু শাসকের পক্ষেই ঝুঁকে থাকেন বলে তার রাজনৈতিক বিশ্লেষণে আমি লক্ষ্য করি, অন্তত ব্যক্তিগতভাবে, যদিও তিনি কোনো দলের কিন্তু প্রতিনিধি নন। আমি একবার চলে যাব রাধামোহন রায়ের কাছে। রাধামোহন, কোথাও কি মনে হচ্ছে তাহলে যে এই নির্বাচনের আগে এরকম দল বদল, এটা শাসকের তো কোনো দরকার ছিল না বিধানসভায় আরেকটা সংখ্যা বাড়ানো, হ্যাঁ, এবং শাসকের তো কোনোভাবেই বিধানসভায় শুধু নয়, এই মুহূর্তে রাজ্যে যা সংগঠনের অবস্থা, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে শাসকের তো আর কাউকে দরকার নেই, এবং উইন উইন সিচুয়েশনে রয়েছে। একের পর এক লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত, পুরসভার বিরোধীরা যতই বলুক না কেন যে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ঘটনাও হয়, এটা অস্বীকার করতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও এ রাজ্যে শাসক তো খুব ভালো আছে। সেক্ষেত্রে আরও একটা এমএলএ বিধায়ককে কেন দরকার হয়ে পড়লো, কি মনে হয়? দেখুন, আপনি একটা কথা খুব ভালো বললেন যে এই রাজ্যে শাসক খুব ভালো আছে। এই রাজ্য সত্যি শাসক খুব ভালো আছে। আর এবার কিন্তু এই যে নোংরামি এখন আরম্ভ করছেন যে চোরের মায়ের বড় গলা, সর্বরিদি উনি থেমে গেছে। না না, শাসক খুব ভালো, না না, সর্বরিদি শাসক চুরি করে, শাসকরা আরে দূর, আপনাদের নেতা মন্ত্রী জেলখানায়, সর্বরিদি আপনার নেতা মন্ত্রী জেলখানায়, সর্বরিদি সর্বরিদি জেলখানায়। আরে থামুন, সর্বরিদি আপনার নেত্রী আপনি বলবেন, সর্বরিদি দল চালাতে হবে, সর্বরিদি চালাতে পারবেন সর্বরিদি 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 আমি একটা কথা বলি, আপনি সর্বরিদি উনি চুপ করে গেছিলেন, শেখালেন সর্বরিদি উনি তো চুপ করে গেছিলেন। আমি একটা কথা বলছি, সবাই মানুষ যুক্তিটা শুনতে চায়। ধরুন পার্লামেন্টে আমরা জানি কিন্তু যে শাসকের দরকার হলে একটা দল ওয়াকআউট করে বেরিয়ে যায় ভোট দেবে না বলে, কি পেছন দিকে সমীকরণ আছে জানি না, এখন থেকে নয়, কংগ্রেস আমলেও হয়, এটাকে ফ্লোর ম্যানেজমেন্ট বলে। আমি জানি না যে ভারতীয় জনতা পার্টির কি কোনো ফ্লোর ম্যানেজমেন্টের দরকার হচ্ছে। আপনি আপনার বক্তব্য স্পষ্ট বলবেন, একদম যুক্তি সহকারে বলবেন। আমি আবার আসছি আপনার কাছে, বলুন। আপনি খুব সুন্দর বললেন। দেখুন, শাসক শুধু শাসক ভালো নেই, এখানে বাংলার জনগণও ভালো আছে। কেন? জনগণ ভরসা করেছে আমাদেরকে আর হাত পেতে আশীর্বাদ দিয়েছে, তাই জন্য আমরা 213 থেকে 215 পেয়েছি, 211 থেকে 213 পেয়েছি এবারে।
এবার আমি বলি, আপনি তাপসী মালিক, মুকুটমণি, কল্যাণী, কিষণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, হ্যাঁ, তারপরে আপনি বাইরন বিশ্বাস, অতগুলো কংগ্রেস, সিপিএম, বিজেপি। আসলে কি জানেন তো, প্রত্যেকজন একটা জিনিস বুঝতে পারছে, অপোজিশনে যারা যারা আছে প্রত্যেকজন একটা বুঝতে পারছে যে বাংলার যদি তাপসী মালিক আমাদের কাছে তো অত্যন্ত অন্য কারণে গুরুত্বপূর্ণ। হ্যাঁ। তার কারণ হচ্ছে তাপসী সিঙ্গুরের মণ্ডল। লড়াইটায় তিনি জীবন্ত প্রতীক, এবং পরিবর্তনের অন্যতম যদি মুখগুলো যেগুলো ভাসে চোখে, তার মধ্যে ওই নামটা আছে, উনি তাপসী মণ্ডল। তাপসী মণ্ডল, হলদিয়ার। সরি ওটা একটু ভুল ভুল বলে ফেলেছি না, আমি, বলুন। তাপসী মণ্ডল। এবার জিনিসটা কি হচ্ছে জানেন তো, প্রত্যেকজন মানে অপোজিশন পার্টিতেও প্রত্যেকজন একটা জিনিস বুঝতে পারছে যে বাংলাকে ভালো রাখার জন্য একটা দলই আছে, সেটা হচ্ছে তৃণমূল, তাই জন্য সবাই তৃণমূলকে জয়েন করছে। এবার দিদি একটা খুব ভালো কথা বলল, মানে এই যে মেদ, যদি এরা মেদ থাকে তাহলে তো সব থেকে বড় মেদ শুভেন্দুবাবু, কেন ইনাদের দলে শুভেন্দুবাবুই ফেস। যদি উনি না থাকেন তাহলে বিজেপি কি থাকবে বাংলাতে? এটা একটা বড় প্রশ্ন আমি দিদিকে তুলে দিলাম, দিদি নিজের সময়তে বলবে। আমি দেখুন শুভেন্দুদাকে কিন্তু আমি সত্যি খুব সম্মান করি, আর সত্যি উনি খুব বড় লিডার, কিন্তু বিজেপির মানে ভুল জায়গায় চলে গেছেন। কেন ওনাকে দেখুন, আমি বলি আমরা প্রত্যেকবার দেখেছি শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের এমপি সাহেব যে আছেন কি বলে সুকান্ত মজুমদার, তার সঙ্গে ঝগড়া, দিলীপ ঘোষের সঙ্গে ঝগড়া, ঠিক আছে, কিন্তু জিনিসটা হচ্ছে এই মেদ ব্যাপারটা, তাহলে তো শুভেন্দু অধিকারী একটা বড় মেদ, যদি দিদির কথাতে যাওয়া যাক। কিন্তু আমি এসব মধ্যে না গিয়ে আমি একটা জিনিস বলি, দেখুন মানুষ একটা জিনিস বুঝতে পেরেছে, সেন্ট্রাল মানে দিল্লিতে বিজেপি 2014 থেকে আছে 2014 থেকে এখন অবধি মানুষের জীবনের উপরেও জিএসটি লাগিয়ে দিয়েছে। মেডিক্লেম মানুষ কষ্ট করে নিজের জন্যে, নিজের ফ্যামিলির জন্যে মেডিক্লেম করে কষ্টর পয়সা দিয়ে, দিনের পর দিন মেডিক্লেম দাম বেড়ে যাচ্ছে, তার সাথে সাথে জিএসটি বেড়ে যাচ্ছে। একটা বাচ্চার দুধ খাওয়া, যে বাচ্চা দুধ খায়, আজ অবধি আমি শুনিনি বাচ্চার দুধের উপরে জিএসটি। একটা শিশু বাচ্চা দুধ খাবে, তার উপরেও জিএসটি লাগিয়ে দিয়েছে, জিএসটি দিয়ে তারপরে বাচ্চাকে দুধ খাওয়ানো হবে, না হলে বাচ্চাকে মেরে ফেলে দাও। আমি এই জায়গায় একটু দাদা আমি এখানে আসছি, একটা কমপ্লিট করে নিই, একটু কমপ্লিট করে নিই। না আমি আপনার কাছে আসবো, আমি একটা এবার আমি বলি, দেখুন আমরা এখানে আমাদের দল থেকে গেছেন অর্জুন সিং, ঠিক আছে, তারপরে আমাদের দল থেকে অনেকজন গেছেন, কিন্তু আপনি একটা কথা বলুন তো, যারা ওইদিকে গেছে, অর্জুন সিং ব্যারাকপুরে কি করছিল, কি করছে, এটাও তো ওনাকে বলা উচিত যে উনিও কি মেদ, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই উনিও মেদ আছে। আমরা এই মেয়েদের বিষয়ে আসছি, আমরা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা চিত্র এবং কিছু কথা শুনবো, তারপর সেই বিষয়ে আলোচনা করব। আমি অবশ্যই রাধা মোহনের কাছে আসবো, একবার দেখে নেব। অবশ্যই আমরা একবার শুনে নেব একটা বাইট, অর্থাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমরা আবার আলোচনায় আসবো। ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে, যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে, যে তারা আমার কাজটাকে আবার পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতে তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে, আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। কিন্তু বিউবির গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে, এই ধরনের কথা আছে। সেইটার জন্য আজকে বিধানসভা আমি 0 আওয়ারে তুলেছিলাম। ডেপুটি স্পিকার স্যার ছিলেন, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও ছিলেন, চন্দ্রিমা ম্যাম ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে যে আমার এই মুহূর্তে করণীয় কি, আমাকে যত সময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে, এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ, আমার বিধায়ক ল্যাডে এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে। আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে, দেখে যে নওশাদ সিদ্দিকী জিতে কিছু কাজ করতে পারেনি। ওই মর্মে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি, বলুন আমি কি করবো, কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি। পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে, কারণ সিএম ম্যাডাম। আমরা এই অংশটা দেখালাম নওশাদ সিদ্দিকী, তার কারণ অনেকে বলছেন এই যে দল বদল, অর্থাৎ এই যে ফুলে ফুলে ঢলে ঢলে কেউ কোথাও এরোপ্লেন পাঠাচ্ছে, চলে যাচ্ছে ভোটের আগে, এই করতে গিয়ে আসল রাজনীতিটা হারিয়ে যাচ্ছে। এবং রাজনীতিটা শুধু হারিয়ে যাচ্ছে না, জনগণের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোও যথাযথ গুরুত্ব পাচ্ছে না। আমি এই জন্যই রাধামোহনের কাছে চলে যাবো। আপনি নিজেও একজন আইনজীবী এবং বিধানসভা আইনসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বলা যেতে পারে তীর্থভূমি,
সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রশ্ন হচ্ছে না কে কোথায় চলে যাবে, ওয়াকআউট। কোথাও কি আপনার মনে হচ্ছে না রাজনৈতিকভাবে শাসক এবং বিরোধীদের মধ্যে একটা সমঝোতা চলছে, যেখানে নওশাদ সিদ্দিকীদের আসল প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো তারা তুলছেন, যদিও তিনি একা, সেখানে আসলে গণতন্ত্র মার খাচ্ছে, শাসক আর বিরোধী যুগ্মভাবে মানুষের টুটি চিপে ধরছে বিধানসভায়? দেখুন, বাংলাতে গণতন্ত্র মার খাচ্ছে না। কেন খাচ্ছে না? এক্সাম্পল বলি, আপনি দেখবেন বাংলাতে যদি কোথাও ভুল হয়, কোনো অ্যাডমিনিস্ট্রেশনে যদি কোথাও ভুল হয়, আপনারা কিন্তু মানে ইমিডিয়েটলি প্রেস মিডিয়া, যারা 4th পিলার অফ কনস্টিটিউশন, সংবিধানের প্রেস মিডিয়া, কিন্তু ওখানে পৌঁছে গিয়ে কিন্তু দেখায় যে দেখো এটা কিন্তু ভুল হচ্ছে, আর আমরা ওই ভুলটাকে শোধরাই। ঠিক আছে, কিন্তু আপনি বলুন তো বাকি অন্য অন্য স্টেট যেখানে বিজেপি রাজ্য শাসিত সেখানে আপনি বলুন না, যেদিন কুম্ভে যে স্ট্যাম্পেড হলো, যে মানুষকে পিষে মেরে দেওয়া হলো, হ্যাঁ, মানে পবিত্র স্থান বলে বলে, আর দিল্লি রেলওয়ে স্টেশনে যে স্ট্যাম্পেড হলো, যেখানে রেল আর আরপিএফের সঙ্গে ঝামেলা হয়ে গেল, দুজনই আলাদা আলাদা রিপোর্ট দিল। ঠিক আছে, আপনি বলুন তো ওখানে কবার মিডিয়াকে নিজের রিপোর্ট দিতে পেরেছে, মিডিয়া কতবার দেখাতে পেরেছে? এখানে তো প্রত্যেকবার দেখানো। এটা মানেই হচ্ছে যে আমরা কিন্তু ডেমোক্রেসি মেনটেন করি। আমরা মানুষ যদি বলে, কেউ যদি বলে হ্যাঁ এটা ভুল হচ্ছে, বলার অধিকারটা পায় এখানে। অন্য বিজেপি যেখানে শাসিত রাজ্য আছে ওখানে কোথায় পায়? আপনি বলুন না, কি বলে মধ্যপ্রদেশে সাতনারে কি হলো, খবর চাপা হয়ে গেল। হাতরাসে কি হলো, মণিপুরে কি হলো? ঠিক আছে, মণিপুরে যেখানে এখন প্রেসিডেন্সিয়াল রুল চলছে। ঠিক আছে, কিন্তু জিনিসটা কি হচ্ছে দেখুন, আমাদের এখানে অভয়া নিয়েও তো অনেকে বলছে। অভয়া তো দেখুন, হ্যাঁ ভালো কথা বললেন। অভয়া আমরা 4 দিন ইনভেস্টিগেশনের জন্য টাইম পেলাম। পুলিশ 4 দিন ইনভেস্টিগেশনের মধ্যে যে অ্যাকিউজকে ধরলো, তারপরে চলে গেল হাইকোর্ট। আমি একটু বলে নিই, হাইকোর্ট সিবিআইয়ের হাতে ইনভেস্টিগেশন তুলে দিলেন। তারপরে 8 মাস থেকে 1 বছর লাগলো সিবিআইকে ইনভেস্টিগেশন করতে। অ্যাট লাস্ট সিবিআই কনফার্ম করলো যে না, যেটা কলকাতা পুলিশে যে অ্যাকিউজকে ধরেছে সেই হচ্ছে অরিজিনাল রেপিস্ট। আমরা ওখানে কিন্তু ডেথ পেনাল্টি চেয়েছিলাম। এখন শোনা যাচ্ছে না, ডেথ পেনাল্টি দেওয়া যাবে না। তো বলুন তো, এই যে আন্দোলন করে যে নাটক, এই যে জনগণের ভালোর জন্য যে নাটক যে অপোজিশনরা করছে, স্পেশালি বিজেপি, এটা তো জনগণ বুঝতে পারছে। আমি আপনার কাছে আসছি, জনগণ ভোট ব্যাংকে কিন্তু বিজেপি কে দেখিয়ে দেবে। যেটা হচ্ছে এখন তো 65 হয়ে গেছে ওদের। 65 থেকে আমি বলছি 2026-এ এরা 30 হয়ে যেতে পারবে না। আমি আসছি। আমি অভিজিৎ বাবুর কাছে চলে যাব। অভিজিৎ রায় বিশেষ রাজনৈতিক বিশ্লেষক। একদিকে বিরোধীদের দল ভাঙছে, তাতে শাসকের পাটিগণিতে, বিধানসভার পাটিগণিতে তা প্রতিফলিত হচ্ছে না, কারণ শাসকের কাছে যথেষ্ট বিধায়ক আছে, সংখ্যাটা এখানে কোনো ব্যাপারই নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে? এতে কি শাসকের মান বাড়ছে আর বিরোধীদের মধ্যে ভাঙনটা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যেটা 2026-এ বিধানসভা নির্বাচনে কোথাও শাসকের একটা হাতিয়ার হয়ে উঠবে? আমি ব্যক্তিগতভাবে এই দলবদল ইত্যাদিকে 2026-এর বিধানসভা নির্বাচনের নিরিখের সাথে কোনো সম্পর্ক আছে বলে মনেই করি না। আজকে একটা জিনিস আমার ভালো লাগলো, সেটা হচ্ছে 2021-এর নির্বাচনের আগে এরকমই নানান বিতর্ক সভা হয়েছে, নানানভাবে প্রতিদিন চ্যাটার্ড ফ্লাইট হেনা তেনা দেখানো হয়েছে। এবারেও সেটা শুরু হলো, তবে ঘটনাটা উল্টো মেরুর। সেদিন তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছিল, আজকে বিজেপি থেকে তৃণমূলে আসছে। এটা কোথাও একটা নির্দিষ্ট ভাবমূর্তি তৈরি করে। এবং যখন পতাকাটা দেওয়া হচ্ছে, আমার ভালো লাগলো এক ব্যক্তিকে দেখে, তার নাম অরূপ বিশ্বাস। আপাতত পরিষ্কার আমরা বুঝতে পারছি যে অরূপ বিশ্বাসের কাঁধে এই দায়িত্ব পড়েছে। কারণ আবার নতুন করে অভিষেক ব্যানার্জিকে সরিয়ে মমতা ব্যানার্জির অত্যন্ত বিশিষ্ট কার্যকর্তা যারা ছিলেন, তারা আবার ধীরে ধীরে দলের মধ্যে একটা জায়গা পেয়েছেন। ফলে ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। তো আমি যে দায়িত্ব পেলাম, সে দায়িত্ব পেয়ে আমি বিরোধী দলের 2 এমএলএ ভাঙালাম, ঘন্টা এটা দিয়ে হলদিয়ার কি হবে? কে তাপসী মণ্ডল? আপনার মনে আছে 11 সালে বিধানসভা নির্বাচনে হলদিয়ায় পরাজিত হয়েছিল তমালি পণ্ডা, লক্ষণ শেঠের স্ত্রী। তার পরপরই হলদিয়া পৌরসভার নির্বাচন হয়েছিল। লক্ষণ শেঠ তখন জেলের ভেতরে। সেই হলদিয়া পৌরসভা নির্বাচনে সদ্য আসা তৃণমূল কংগ্রেস, দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বামেরা হলদিয়া সেই পৌরসভা জিতেছিল। আপনারাই ক্যাপশন করেছিলেন যে জেলের ভেতরে থাকা লক্ষণ শেঠ জেলের বাইরে থাকা লক্ষণ শেঠের থেকেও ভয়ঙ্কর। আসলে লড়াইটা হয় প্রতিদিনের আন্দোলনে মানুষের চাহিদার ওপর।
এই তাপসী মণ্ডল 16তে যখন বিধায়ক হয়, সিপিএম থেকে বিধায়ক হয়, গোটা রাজ্যে তৃণমূল যে কটা আসনে জিতেছে, প্রচুর আসনে, বাম যে কটা আসনে জিতেছিল তার মধ্যে হলদিয়া একটা। সেই মেয়েটি যখন চলে গেল বিজেপিতে, সেই সময় বিজেপির লম্বা লিস্ট। আপনি বলুন তো, রাধাবাবুই বলতে পারবেন না সুনীল মণ্ডলকে, রাধামোহন বাবু বলতেই পারবেন না সুনীল মণ্ডল কোথায়। এই তাপসী মণ্ডলের সাথে ওই সুনীল মণ্ডলরা সেদিন দলবদল করেছিল, তারপরে হারিয়ে গেছে। কোথায়? পতাকা নিয়ে তো দেখেছিলাম বিজেপিতেও এসেছিল, আবার পতাকা নিয়ে দেখেছিলাম তৃণমূলে গেছে। এই তাপসী মণ্ডল যদি তৃণমূল থেকে টিকিটও পায়, হলদিয়ায় যদি হেরে যায়, তাপসী মণ্ডলের ক্যারিয়ার ফুল স্টপ। না, আপনার মনে হয় টিকিট না পাওয়ার নিশ্চয়তা না নিয়ে আমি আপনাকে দুটো পয়েন্ট বলতে পারি। যে নিরিখে আমি রাজনীতিকে দেখছি, তাতে আপনি নিশ্চিত থাকুন 2026-এর নির্বাচন বামেদের তৈরি করা যে ন্যারেটিভ, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির বোঝাপড়ার রাজনীতি, আমি আপনাকে বলছি এটা হবে না। রাধামোহন বাবু পাশে আছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল চাইলেও হবে না, বিজেপি চাইলেও হবে না। কারণ মানুষ 2026-এর নির্বাচনে তাদের নিরিখ ঠিক করেছে। আর এটা সর্বোচ্চ মাত্রায় বুঝছেন কে? এ রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি গোটা রাজ্যে দিদি বলে পরিচিত। আজকে তাকে বলতে হচ্ছে আমার টাইটেল বন্দ্যোপাধ্যায়। কেন বলতে হচ্ছে? উনি তো সেকুলার লোকের আবার টাইটেল কি? সেকুলার লোকের কাছে হিন্দু মুসলমান কি? কেন বলতে হবে আপনার পরিচয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? আপনি যদি সেকুলার হন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু সাংসদ এখন। আমি ঋতব্রত ভট্টাচার্য। আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলতে আপনার কথা বলিনি, আমি সাংসদ, আমি সেই আঙ্গিকে আসছি। তৃণমূল দলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেদিনকে একইভাবে উল্লেখ করেছেন, আমি আপনার কথা বলিনি। এই কারণে বললাম, তার কারণ মমতা ব্যানার্জির হাত ধরে ঋতব্রত বাবু তো আজকে রাজ্যসভার এমপি। সেই ঋতব্রত বাবুও কোনো এক সময় সেকুলারিজমের পার্ট নিয়েছিলেন, কিন্তু আজকে দাঁড়িয়ে বারবার করে এই উদাহরণ টানতে হচ্ছে কোথাও গিয়ে, এই কারণে যে অধ্যায়টা আপনি পরে আসবেন, প্রথমে বললেন যে মহাকুম্ভের যে ব্যাপ্তি, মহাকুম্ভের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, তা কোথাও এসে তার ঢেউ পশ্চিমবঙ্গের মাটিতেও আছড়ে পড়েছে বলে আজকে মহাকুম্ভকে র্যাপিডলি প্রতিহত করবার জন্য নানান রকম প্রক্রিয়া তৈরি হয়েছে, এবং সেই প্রক্রিয়ার অন্যতম উদাহরণ হচ্ছে যাদবপুর। আপনি পরের অধ্যায়ে অবশ্যই আমি ওখানে আসছি। আমি অভিজিৎ বাবু আপনার কাছে আসছি, আমি একবার রাধামোহনের কাছে যাব। রাধামোহন, কোথাও কি মনে হচ্ছে তাহলে ভারতীয় জনতা পার্টি থেকে বিধায়ক নেওয়া আসলে একদিকে বাংলাদেশের ঘটনা, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং পরবর্তীকালে বাংলাদেশে ব্যাপকভাবে অভিযোগ উঠেছে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের এবং অন্যান্য সংখ্যালঘুরাও আছেন, তাদের প্রতি নির্যাতন। অন্যদিকে মহাকুম্ভে এরকম এত লোক, মহাকুম্ভে খুব কম গিয়েছে বাংলা থেকে আগে। এবার যে মহাকুম্ভে আমরা যে পরিমাণে দেখলাম মানুষের জনস্রোত কুম্ভের দিকে যাচ্ছে, কোথাও কি তাহলে যে বামেদের বা কংগ্রেসের একসময় যে ন্যারেটিভ ছিল, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ ছিল, কোথাও একটা সংখ্যাগরিষ্ঠর ভোট পাওয়ার জন্য এখন সব দলকেই উঠে পড়ে লাগতে হবে? আর সেই জন্যই ভারতীয় জনতা পার্টির বিধায়ক তাকে নিয়ে যাওয়া হলো, তার কারণ এখন কোথাও একটা হিন্দু ন্যারেটিভ এবারকার 2026-এ, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠর ভোট খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেখুন, একটা কথা বলি, প্রথম তো হচ্ছে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না, সবাই নিজের ইচ্ছেতে আমাদের কাছে আসছে, আমাদের দল জয়েন করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সবাই জয়েন করছে। আর সবাই যারা জয়েন করছে তারা একটা জিনিস বুঝতে পারছেন যে জনগণ যদি কাউকে ভালোবাসে বা কারোর উপরে ভরসা করে, সেটা হচ্ছে একমাত্র নেত্রী, যেটা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ জোর করে আজকে তাপসী মণ্ডলকে দেখে মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতে পারেননি। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা স্বরূপ দেখেছি। আমরা তো দেখেছি কিভাবে রাজ্যে আন্দোলন করে 34 বছরের জগদ্দল লাল পাথরটাকে সরিয়ে দিয়েছেন। তখন তিনি বুঝতে পারেননি, 2016-তেও বুঝতে পারেননি, 21-এ এসেও বুঝতে পারেননি। হঠাৎ 24-এ পরে 25-এ যখন 26-এর নির্বাচনের দোরগোড়ায় এসে বুঝতে পারলেন। হ্যাঁ, দেখুন, অনেকবার হয়, আমরা অনেক কিছু ভুল করতে থাকি, হঠাৎ করে মনে পড়ে যে আমার ভুল হয়েছে। এখন ওনার হয়তো মনে পড়েছে যে ভুল হয়েছে, তাই আমি এই বিষয়ে আসবো। না, এই বিষয়ে আসবে। এই ধরনের ভুল কিন্তু এখনো অনেকেই করতে পারেন, তার কারণ যত 2026 আসবে এই ধরনের ভুল ভাঙবে, দমবন্ধ হয়ে যাবে কোনো দলে, এসব হবে, ফুলে ফুলে ঢলে ঢলে ভালোই চলবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই আপনাকে। দেখুন, অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝতে হবে। দেখুন, আমি
ক্রিমিনাল মামলা করি, আমি ক্রিমিনাল সাইকোলজির উপরে পড়েছি, মানুষের সাইকোলজি কি আছে অনেকবার। তাহলে রাজনীতিটাও ভালো বোঝেন এই কারণে। হ্যাঁ, আমি আপনাকে বলি না, রাজনীতি ঠিক আছে, আমি তো না ক্রিমিনাল সাইকোলজিটা জানেন তো, রাজনীতিটাও ভালো দুটো বুঝবেন। জিনিস আমি শুধু বলবো, রাজনীতিতে আমাদের দেশে আপনি তো জানেন কারা বেশি রাজনীতি নিশ্চয়ই, করে। তাই জন্য তো আপনি জানেন আপনাকে যে বললাম যে বাচ্চার দুধের উপরে যারা জিএসটি লাগায়, এমএলএ তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স রয়েছে। বাচ্চার দুধের উপরে যারা জিএসটি লাগায় জনগণ, তাই জন্য তাদেরকে আপকি বার 400 পার আর হতে দিল না। হ্যাঁ, আর এখানে বা বলেছিল আপকি বার 200 পার এসে একটা কথা বলবো, আমি আসছি করে। হ্যাঁ বলেন বলেন বলেন। একটু রাখবেন, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আমি আসছি। এবার আমি বলে দিই, আরে 26-এর আগে ভয় পাবেন না। আপনি তৃণমূল, ওরা কি তৃণমূল বলতে ভয় পাচ্ছে? না তার আগে না উনি আইনজীবী হিসেবে এসেছেন। এখানে আসেন, আরে বাবা বলতে না উনি আইনজীবী। আরে আপনি টাইম পাবেন, আমি আসছি সর্বরদি আসছি, টাইম পাবেন, সর্বরদি আসছি। এবার আরেকটা কথা বলি যে ইনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি হচ্ছি রে, রাধামোহন রে হচ্ছে ব্রাহ্মণ, ঠিক আছে, আপনারা সবাই জানেন। তার মানে এটা না আমি যদি নিজের আমার হিন্দু আইডেন্টিটি বলছি তার মানে আমি সেকুলার না। আমি নিজের সংবিধানকে মানি, আমি একটা আইনজীবী, আমি সংবিধানকে মানি। আর সংবিধানের মধ্যে সেকুলার ওয়ার্ডটা, প্রিএম্বলের মধ্যে সেকুলার ওয়ার্ডটা খুব বড় করে লেখা। না দাদা, আমি আপনার সাথে একমত হলাম না। একটু বলতে দিন, আপনি ভুল কথা বলবেন। সেকুলার ওয়ার্ডটা কিন্তু আছে, আর আমি তাই জন্য সংবিধান যেহেতু মানি, আমি আমাদের সেকুলারিজম। আপনি বলছেন সেকুলার দাদা, এবার আরেকটা আমি আসছি। এবার আমরা সোজা সুজি চলে যাব। কিন্তু আমাদের এখানে আসেনি রে বা ব্রাহ্মণ, এবার আমরা চলে যাব। রে বা ব্রাহ্মণ, ওখানে গেছে, আপনি গিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়তে পারেন? আপনি নামাজ পড়তে পারেন? কিন্তু অনেকবার আপনি আগে বলুন নামাজ পড়তে পারেন? খুব তাড়াতাড়ি আলাহাবাদে আপনি নামাজ পড়তে পারেন? আসছি। আপনি নামাজ পড়তে পারেন? কৃতজ্ঞতা, আমার একটা কথা আছে, আমার সহজ কথা আছে। আমরা প্রত্যেকে, আমি যদি হিন্দু হই, আমি হিন্দুত্বে গর্ববোধ করব, আমি অন্য ধর্মকেও বিশ্বাস করব না। উনি যেটা বললেন ওনার কথাটা অবশ্যই আমি এই বিষয়টা টাইমে বলবেন। আমি আসছি। আলোচ্য বিষয়, এটা আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয়। আমরা এবার এই যে এতবার সাম্প্রদায়িক সেকুলার ফোর্স, যাকে অনেকে বলেন সেকু, আবার অনেকে বলেন যে একটা তৃতীয় পরিসর করে উঠছে। আজকে সেই তৃতীয় পরিসরে আমরা একটা নিদর্শন কিন্তু বিধানসভায় দেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে নওশাদ সিদ্দিকী প্রশ্ন তুলছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে সংখ্যায় তিনি এক, বামেরা শূন্য, কংগ্রেস নেই, কেউ নেই, তিনি একা। সুতরাং তার প্রশ্নগুলো উত্থাপন হচ্ছে, আর কিছু হচ্ছে না। আসলে কোথাও অনেকে বলছেন যে মাকু সেকু এরা যেহেতু বিধানসভায় নেই, রাজ্যে কোণঠাসা হয়ে পড়েছে। কিন্তু যাদবপুর ব্যতিক্রম, যাদবপুরকে সবাই খুব ভয় পাচ্ছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো। তার কারণটা হচ্ছে সেখানে কোনো অঙ্কেই পেরে উঠছে না আর কেউ। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল স্রোতের রাজনৈতিক দলগুলো সেখানে পা রাখার জায়গা পাচ্ছে না। অনেকে বলছেন আসলে যাদবপুর জায়গাটা খুব কম, একটা বিশ্ববিদ্যালয়ের পরিসর, কিন্তু অনেকে বলছেন শাসকদের চোখে চক্ষুশূল। কারণ এভাবে যদি সংক্রমণের মতো যাদবপুরে সিনড্রোম ছড়াতে শুরু করে তাহলে কিন্তু বিপদ আছে। বিশেষ করে বাংলাদেশের ঘটনার পর সমস্ত শাসক একমত। আমরা একবার দেখে নেব আজকে যাদবপুরে কি ঘটেছে। যাদবপুর এখনও চোখে চোখ রেখে লড়াই করছে। আমরা একবার দেখে নেব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে কি হয়েছে। তার পাশাপাশি এটাও ঠিক কথা, শিক্ষামন্ত্রীকে যেভাবে আটকানো হয়েছে তার কনভয়, তাও কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়। তাহলে কি ছাত্ররা সেখানে যায় শুধু রাজনীতি করতে? একবার দেখে নেব আজকের যাদবপুর। ওম প্রকাশ মিশ্রের ঘরে এই মুহূর্তে পুলিশ রয়েছে এবং বাইরে প্রতিবাদ জানাচ্ছে। তারা পোস্টার লিখে প্রতিবাদ জানাচ্ছে। পোস্টারে যা লেখা আছে যে ক্যাম্পাসকে আবার হ্যারাস করতে এসেছেন স্যার, এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে লেখা হয়েছে। পাশাপাশি ফের মারতে এলেন স্যার, এমনটাই কিন্তু ছাত্রীদের পক্ষ থেকে লেখা আছে। ঢুকতে হলে আমাদের মেরে ঢুকুন, আবার নিগ্রহ করতে চান স্যার। এই সমস্ত লেখা পোস্টারের মধ্যে কিন্তু লেখা রয়েছে। আপনারা দেখলেন আমি হাত জোর করে ঢুকেছি, এরা আমাদের ছাত্রছাত্রী, এদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। যারা অভিযোগ করেছে তারা ইতিমধ্যে হাইকোর্টে গেছে, হাইকোর্ট মামলাটাকে নিয়েছে। তো
পুলিশ ইনভেস্টিগেশন তাদের বক্তব্য যে 1 মার্চ যে ঘটনা ঘটেছে, যেভাবে হ্যারাসমেন্ট হয়েছে, যেভাবে নিগ্রহ হয়েছে, তার প্রতিবাদেই কিন্তু সরব হয়েছেন এই সমস্ত ছাত্রীরা। তবে ওম প্রকাশ মিশ্র তিনি তার বক্তব্য হচ্ছে যে কয়েকটি ছাত্র সংগঠন কিন্তু এই প্রতিবাদ তাকে বাধা দেওয়ার কাজ করছে, সবাই করছে না, এমনটাও তার বক্তব্য। এবং তিনি তার ইচ্ছে ক্লাস নিতে যখন আসবেন তখন কিন্তু তিনি ক্লাস নেবেন, এমনিতেও তিনি অনলাইনে ক্লাস নিচ্ছেন, এমনটাও তার বক্তব্য। ক্যামেরায় সুকেন্দু মান্নার সঙ্গে নাজার আমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তার কারণ আজকে আমরা দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অবশ্যই শাসক দলের সঙ্গে রয়েছেন এমন দৌর্দণ্ড প্রতাপ অধ্যাপক এবং ওয়েব কুপার অন্যতম পুরোধা পুরুষ যারা রয়েছেন তাদের অন্যতম সেই ওম প্রকাশ মিশ্র, তিনি বলছেন হাত জোর করে ঢুকেছি। অনেকে বলছেন তাহলে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে অগ্নিগর্ভ যাদবপুর, তার কারণ ওম প্রকাশ মিশ্রের মতো দৌর্দণ্ড প্রতাপ এই ব্যক্তিত্বকে হাত জোর করে ঢুকতে হচ্ছে। অনেকে বলছেন এ যাদবপুর সে যাদবপুরই নয়, এ যাদবপুর যদি সে যাদবপুর হতো তাহলে কেউ ঢুকতেই পারতো না। কোনটা ঠিক? অভিজিৎ কি বলবেন? আমি প্রথম একটা কথা বলি, একটা পার্সপেক্টিভ তৈরি করা হয় যাদবপুর বামেদের গড়। বেসিক্যালি গড় বলে কিছু হয় না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যাদবপুর ইউনিভার্সিটির নির্বাচন এটা দাবির মধ্যে একদম অগ্রাধিকারে আছে, কিন্তু সেই নির্বাচন করানোর প্রশ্নে শাসকের যেমন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তে নির্বাচনকে স্থগিত দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না। আবার বিরোধী পরিসরে থাকা বাম নেতৃত্ব তারা নির্বাচনের দাবি করলেও সেই নির্বাচনটা আদায় করে আনতে পারছে না। আপনারা সাংবাদিক, গোপনে খবর নিন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যাদবপুরে যদি নির্বাচন হয় আপনি নিশ্চিত থাকুন সায়েন্স ফ্যাকাল্টিতে এবিভিপি জিতবে। আপনারা তল জানছেন না, জানতে দেওয়া হচ্ছে না, ন্যারেটিভটা প্রস্তুত করা হচ্ছে। তার একটা উদাহরণ দিই, রাধামোহন বাবুর সুবিধা হবে বলতে যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা রাজ্যে আমার বক্তব্যটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যদি বিজ্ঞান মানে সায়েন্স ফ্যাকাল্টিতে যদি সত্যি এবিভিপি এত শক্তিশালী হয়, তাহলে সেক্ষেত্রে তাদের উপস্থিতি কোথায় দেখতে পাচ্ছি? তাদের উপস্থিতি যাদবপুরে তো তাদের দাঁড়াতেই পাচ্ছে না। এটা আপনার ধারণা, না আমার না। নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা তো বারবার করে বলছি যে যাদবপুরের মতন জায়গায় নির্বাচন হবে না কেন, তার দুটো উদাহরণ আমি দেব। আপনি খোঁজ নিয়ে বলুন বা রাধামোহন বাবু জেনেই বলবেন যে গোটা পশ্চিমবঙ্গে যত কলেজ আছে সেই কলেজে এই মুহূর্তে যা শিক্ষক সংখ্যা, পার্মানেন্ট শিক্ষক আর আপনার প্যারা শিক্ষক, এই দিয়ে ইউনিভার্সিটিগুলো চলছে। অডিটেড রিপোর্ট, যা খরচের টাকা আসে সেই অডিট করবার জন্য ছাত্র রাজনীতির পরিসর থেকে তাদের প্রতিনিধি থাকছে না, যেহেতু নির্বাচন হচ্ছে না। কিন্তু গোটা রাজ্যে আমি যে কথাটা বিশ্ববিদ্যালয় কলেজের সঙ্গে যাদবপুর যাদবপুরকে কেন এই জিনিসটা করা হলো, কারণ হচ্ছে এখানে শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রীদের সবসময় আপনার শাসক দলের তল্পিবাহক তো হতে হয় না। একদমই না। আমি আপনাকে বলছি একটা উদাহরণ দিই, যাদবপুরে এই ন্যারেটিভটা তৈরি করার কারণ কি? গোটা রাজ্যে 24-এর নিরিখে তৃণমূলের ভোট পার্সেন্টেজ 45 থেকে 46। যাদবপুর বিধানসভায় তৃণমূলের ভোট পার্সেন্টেজ কত? 39। তাহলে গোটা রাজ্যের নিরিখে তৃণমূল কমলো। গোটা রাজ্যের নিরিখে বিজেপির ভোট পার্সেন্টেজ 38 থেকে 39, যাদবপুরে ভোট পেয়েছে 31। গোটা রাজ্যের নিরিখে বামেদের ভোট 6, যাদবপুরে ভোট পেয়েছে 29। এটা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরে ভোট পেয়েছে। অনেকে বলছেন বাংলাদেশে ছাত্র অভ্যুত্থান দেখে কেন্দ্রের শাসক, রাজ্যের শাসক ভয় পাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, এবং তার আগে অভয়ার ঘটনা ঘটে গেছে। অভয়া থেকে যাদবপুর এটা একটা সাংঘাতিক মোড় নিতে পারে, যা সংক্রমণ রোগের মতো ছড়িয়ে পড়তে পারে কলেজে বিশ্ববিদ্যালয়ে। তার সাথে সিপিএম এর প্রত্যক্ষ যোগাযোগ কম। এখানে নকশালিস্টদের বলছি না, যাদবপুর বিশ্ববিদ্যালয় সিপিএম বিজেপি তৃণমূল নয়, কিন্তু এখানে একটা মাকু সেকু, একটা আলট্রা লেফটিস্ট মাকু সেকু, একটা মনোভাবাপন্ন ছাত্র দল আছে। অবশ্যই 10 থেকে 15% আছে। হ্যাঁ, তারাই তো। তাহলে এবিভিপি কে কোথায় দেখলাম, বিএমসিপি কে কোথায় দেখছি? আমি আপনাকে বলছি, যাদবপুরে আপনি সার্ভে করে দেখুন, যাদবপুরে যত সংখ্যক ছাত্রছাত্রী পড়ে
তাদের ইন্ডিভিজুয়াল মতামত যদি নেওয়া হয় তারাই অরাজক পরিস্থিতির পক্ষে নাকি? সে তৃণমূল অরাজক পরিস্থিতির পক্ষে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হতে পারে না। হচ্ছে যাদবপুরে কি এখানেই আমি আসছি, আমি আপনার কাছে আসছি, একবার সর্বরিদির কাছে চলে যাবো। সর্বরিদি, আপনি যে রাজনীতিতে আদর্শে বিশ্বাস করেন, যাদবপুরে সেই আদর্শ বা জেএনইউতে সেই আদর্শ বারবার প্রত্যাখ্যাত হয়। কোথাও কি মনে হচ্ছে যে কেন্দ্রে আপনারা, রাজ্যে শাসক তৃণমূল, তা সত্ত্বেও যাদবপুর একটা তৃতীয় পরিষদ সৃষ্টি করছে যেখানে মুক্ত চিন্তা ভাবনা, অর্থাৎ কোনো শাসককেই তারা আমল দেয় না, এটাই হচ্ছে তারুণ্যের প্রতি? দেখুন, দীপঙ্কর বাবুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আঁতাত, সেটা কিন্তু অভয়ার ঘটনার সময় যারা একটু রাজনীতি সচেতন মানুষ তাদের কাছে পরিষ্কার হয়ে গেছিল, একদম পরিষ্কার ছিল। সুতরাং এই আলট্রা লেফট তারা যাদের ক্ষতি করছে সব থেকে বেশি সমাজে এই শিশুগুলোর, যাদের মাথাটা নষ্ট করে দেওয়া হচ্ছে, যে ক্যাম্পাসের ভেতর স্বাধীনতার কথা বলা যায় না, যে ক্যাম্পাসের ভেতর দেশাত্মবোধক গান গাওয়া যায় না, যে ক্যাম্পাসের ভেতর জনগণ মন গান গাওয়া যাবে না, দেশের পতাকা উত্তোলন করা যাবে না, এটা যারা করছে তারা আদতে ক্ষতি করছে সেই শিশুগুলোর, যারা আমার আপনার বাড়ির ছেলে গ্রাম থেকে এসে এই ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে আসে। সুতরাং এটাকে যারাই মদত করছেন, সেটা দীপঙ্কর বাবুরাই হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়রাই হোক, পক্ষে বা পরোক্ষে যারাই করছেন, সব থেকে ক্ষতিবৃদ্ধি হচ্ছে এই শিশুগুলোর। আর যাদবপুর, যেটাকে বারবার বলা হয় যে এটা বামেদের, এটা আসলে তো তা নয়। যাদবপুর গড়ে উঠেছিল কাদের জন্যে? কাদের জন্য? এই যে বিভিন্ন বিবেক কলোনি বলুন, বিবেকনগর কলোনি বলুন, সুবোধ পার্ক কলোনি বলুন, এরকম নানাবিধ, মুকুন্দপুর কলোনি বলুন, এইগুলো গড়ে উঠেছিল কাদের জন্যে? সেই সমস্ত উদ্বাস্তু মানুষ যারা ঘর ছেড়ে, ভিটে ছেড়ে, নিজের দেশ ছেড়ে, নিজের পুকুরের মাছ ছেড়ে, ধানের গোলা ছেড়ে, বাড়ির রাধা গোবিন্দের মন্দির ছেড়ে যারা এখানে আসতে বাধ্য হয়েছিল শুধু ব্যানার্জি, মুখার্জি, দাস, বোস, মল্লিক এই টাইটেলের জন্যে, আজকে সেই জিনিসটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে যে বোধ এবং যেভাবে ইতিহাসের বিকৃত করা, যেভাবে শিশুদেরকে জানতে দেওয়া হলো না আমাদের আসল ইতিহাস, যার জন্য আমাদেরকে পড়তে হলো যে মুঘল সাম্রাজ্যের শ্রীবৃদ্ধির কারণ আমরা জানতে পারলাম না শশাঙ্ককে, জানতে পারলাম না চোল বংশকে, জানতে পারলাম না পাল বংশকে। কথা বলছেন, আমি অবশ্যই আপনার কাছে আসবো, আমার সময় একেবারে কম, বাচ্চাদের আমার একেবারে সময় কম, আমি খুব দ্রুত একবার চলে যাব। একটা সময় ছিল এই যে অতি বাম যারা, তারা বামেদের ফেলতে চেয়েছিল, সিপিএমকে, তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল 2011-র আগে। কোথাও কি মনে হচ্ছে যে একদিকে কেন্দ্র, অন্যদিকে রাজ্য, তৃতীয় একটা পরিসর সৃষ্টি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে মুক্ত চিন্তার কথাবার্তা হচ্ছে? তারা বলছে না আমরা কোনো শাসকের তল্পি বাহক হব না, সেখানে শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা থেকে ছাত্রছাত্রী, অন্যান্য 10-12টা কলেজের মতো, তারা শাসকের পক্ষে নয়, তারা মুক্ত চিন্তায় তারা বিশ্বাস করে। তাই যাদবপুর অন্যরকম মনে হচ্ছে। এবং অভয়ার থেকে যাদবপুর যদি আরও এগোতে শুরু করে তাহলে একটা ভয়ানক পরিণতি হতে পারে। দেখুন, একটা কথা বলি, এখানে বাম 34 বছরে রাজত্ব করার পর মানুষ নয় কিন্তু না, একটু বলে নিতে দিন আমাকে কাইন্ডলি। বাম 34 বছর রাজত্ব করে মানুষ এভাবে ছুঁড়ে ফেললো যা ওরা জিরো থেকে নয়। হ্যাঁ, এবার বাম কি করলো, যাদবপুর ইউনিভার্সিটিকে নিজেদের জন্য রেখে দিল। রেখে দেওয়ার পর দেখুন যাদবপুর ইউনিভার্সিটি হয়ে গেল এপিসেন্টার অফ কি ড্রাগস পেডলিং। আপনি জানেন হয়তো, দুজনকে অ্যারেস্টও করেছিল ওখানে। আর তারপরে হয়ে গেল এপিসেন্টার অফ চুম্বন উৎসব। চুম্বন উৎসব আমি কোথাও দেখিনি, একটা স্টুডেন্টরা চুম্বন উৎসব করে, ঠিক আছে। আর বিজেপি যেটা বলছে, যদি বামের সাপোর্ট না থাকতো তাহলে 2021-এ বিজেপির যে স্বপ্ন, মানে ওরা তো অনেক বড় স্বপ্ন দেখেছিল, আকাশ ছোঁয়ার স্বপ্ন, কিন্তু 77ও আসতো না ওদের। বাম আর বিজেপি, এই বন্ধুত্ব এখন ওরা ভয় পেয়েছে 2026-এ
যে এখন তো বাম ইন্ডিপেন্ডেন্ট করছে, তাই জন্য এখন ওরা ভয় পাচ্ছে যে এবার বামের তো সাপোর্ট পাবো না আমরা, তাই জন্য আমাদের ওটাও থাকবে কিনা। এবার আমি তৃতীয় পরিষদ তৈরি করার চেষ্টা একটাই, আমি জানি না শাসক বিরোধী দলকে ভাঙছে। অভিজিৎ বাবু তার কারণ তৃতীয় পরিষদ অবশ্যই আমি সিপিএম বা তৃণমূল নই। না না, তো অফকোর্স তাহলে মানে বিজেপি আছে, একবারও বললাম না। তৃণমূল বা সিপিএম আমার শেষ করতেই হচ্ছে এই আমার রাধামোহন, অভিজিৎ দা এবং সর্বরিনী, আমাকে শেষ করতে হবে, সময় কম, আমাকে একটু আস্তে 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 আমাকে শেষ করতে হবে, সর্বরিনী শেষ করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয়, অনেকে বলেন যেখানে মুক্ত চিন্তা ভাবনা হয়, আর 5টা কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো নয়। তার কারণ সেখানে শাসকের তল্পিবাহকদের সংখ্যা বেশি থাকে। কিন্তু আবার অনেকে বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় আসলে একটা উচ্ছৃঙ্খলতার এপিসেন্টার। কিন্তু অনেকে বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তার কারণ অভয়ার সময় যে জন আলোড়ন তুলেছিল যাদবপুরের, আজকের যে ঢেউ, আজ যে কলরব, তার মধ্যে কোথাও সেই ঢেউয়ের ছায়া পাওয়া যাচ্ছে না। তো যদি পাওয়া যায় তাহলে কেন্দ্র হোক রাজ্য হোক, শাসকের কাছে তা ভয়ঙ্কর। কিন্তু আবার এটাও ঠিক কথা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক ছাত্রছাত্রী, তারা কি ভাবলো, কি করলো, আদৌ কি নির্বাচনের পাটিগণিতে তার কোনো প্রতিফলন আছে? অনেকে বলছেন কোনো ঘটনাই ছোট নয়, আবার অনেকে বলছেন এসব ঘটনার মধ্য দিয়েই 2026 তার কিন্তু রণডঙ্কা বেজে গিয়েছে। আমি অবশ্যই রাধামোহন, অভিজিৎ রায় এবং সর্বরিদি আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদের মতামত, আপনাদের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি আমাদের ঋদ্ধ করলো। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।